এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতির কোনো গুণগত পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন কিনা? ধন্যবাদ। হ্যাঁ, রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এসেছে। সেটা আজকের ভোটারের যে উপস্থিতিটা, আমাদের এখানে কতগুলো আর্টিফিশিয়াল নির্বাচন হয়েছে, রাষ্ট্রের অর্থ প্রভাব সব কিছুকে ব্যবহার করে খেয়াল আছে, এবং সেই নির্বাচনে যারা আয়োজন করেছেন তারা তাদের দলের কর্মীরাও নির্বাচনে ভোট দিতে যেতেন না। আজকের যে ভোটটি হয়েছে, আমাদের যেটা ধারণা ছিল, অনেক জায়গায় শুনেছি ছাত্ররা বলেছেন যে তাদের উপস্থিতিটি কেমন হয়। একটু আগে দেখলাম জহুরুল হক হলে প্রায় 87% ভোট পড়েছে। টোটাল যে ভোট, এটি কিন্তু সহজ কথা না। এসএম হলে 83% ভোট। তো এর মধ্য থেকে আপনি বুঝতে পারছেন যে ভোট দেওয়ার প্রতি তরুণদের একটা আগ্রহ এটি আছে। এখন আপনার সেই ধরনের একটা সহায়ক পরিবেশ যদি আপনি সৃষ্টি করতে পারেন, তবে ডাকসুতে যেভাবে ভোটটা হয়েছে, এই নির্বাচনটা জাতীয় নির্বাচনে যে একই ধরনের হবে, এর ভিতর থেকে সরকারের এক ধরনের ক্রেডিট, এভাবে দেখলে আমার মনে হয় ভুল করবেন। তার কারণ হচ্ছে একটা ক্রেডিট কি দেওয়া যেতেই পারে, মানে বিশেষ করে ডাকসু নির্বাচনে ইতিপূর্বে নির্বাচনগুলোতে দেখা গেছে সেখানে যে সহিংসতার ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবছর কিন্তু একেবারে সেই রকম একেবারে কম। এই সহিংসতা সংঘর্ষ ঘটা না ঘটার জন্য সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের ক্রেডিট দিব না। আমি ক্রেডিটটা দিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, বিভিন্ন সংগঠনের যারা, তারাই সম্ভবত এই ধরনের একটা আন্তরিকতার কারণে বিষয়টা এই ধরনের হয়েছে। সুতরাং এর ক্ষেত্রে যত ধরনের ক্রেডিট, পুরো ক্রেডিটটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের। আমি বিশ্ববিদ্যালয় পরিবার বলবো, শুধু শিক্ষার্থীরা না, বিশ্ববিদ্যালয়ের একেবারে চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী থেকে পুরো ক্যাম্পাসে যারা বসবাস করেন তারা সবাই এই ধরনের একটা ভূমিকা রেখেছেন। ডাকসুর আমি যেটা বলছিলাম যে মেয়াদ কিন্তু 1 বছর, সুতরাং তার কাছ থেকে আমি অনেক কিছু পাবো এটি আমি আশা করি না। আবার আমি আর একটা জিনিস দেখি যে ডাকসুর ইতিহাস, এর আগের যে ডাকসুটা হয়েছে, আপনাদের খেয়াল থাকার কথা যে একজনের ধোঁকা ছিল। 18-র যে রাতের ভোটের নির্বাচন, সেই জায়গা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য 19-এর নির্বাচনের আয়োজনটা করা হয়েছিল। বলা হয়েছিল যে সারা দেশ থেকে আমরা ছাত্র নেতৃত্ব বের করব, কিন্তু কেবলমাত্র ডাকসুর পরে আর কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু হয়নি। তার অর্থ হলো যে যখন একটা হাইপ তুলে আপনি ওই যে রাতের ভোটটা আপনি যখন ভুলে গেলেন, তখন বললো যে ঠিক আছে, বাচ্চাদেরকে শান্ত করার মতো চকলেটের দোকান নিয়ে যাচ্ছে, কান্না থেমে গেছে, তখন বলছে যে না থাক, বৃষ্টি নামতে পারে, চলো বাসায় যাই, চকলেটটা আর কিনে দিল না। আমি মনে করিয়ে দিতে চাই একটু ভিন্নভাবে। ধরেন যে রিপন ভাই বললেন, আমিও একমত যে এখান থেকে আমাদের লিডারশিপ এসেছে, কিন্তু আজকের পরিবর্তিত পরিস্থিতিতে আপনি এত নেতা দিয়ে কি করবেন? ডাকসু ছাত্র সংসদগুলো নেতৃত্ব তৈরি করবে, একই নেতৃত্ব কি শুধুমাত্র রাজনীতির জন্য? একইভাবে আপনার বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারনাল কতগুলো ইস্যু আছে, আমি আপনাকে জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের প্রতিদিন প্রায় 3500 কিলো ক্যালোরি প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কেউই 2500 কিলো ক্যালোরির উপরে তারা পায় না। কেন? কারণ হচ্ছে খাবারের মানটা খুবই নিম্ন, এবং অনেক শিক্ষার্থীর পক্ষে এই খাবারের বাইরে এসে অন্য কোথাও থেকে একটু ভালো খাবার খাওয়া সম্ভব না। অর্থাৎ যারা হলে থাকছেন, 5 বছর যে ছাত্রটা বা ছাত্রীটি হলে থাকছেন, তিনি 5 বছর ধরে তার যে পুষ্টির যে প্রয়োজন, তার থেকে প্রায় অর্ধেকের মতন সে প্রতিদিন পুষ্টি গ্রহণ করছে। এটা তার কর্মজীবনে গিয়ে তার একটা প্রভাব আছে। সুতরাং আমি মনে করি যে ডাকসুতে যারাই আসবেন, স্পেসিফিক 2-3টা জায়গা তারা যদি ঠিক করেন যে আমরা এই ধরনের 3-4টা কাজ করব, আর একটা কাজ যেন তারা করেন, সেটি হলো আমরা কিন্তু বিভিন্ন সময়ে শুনি এবং দেখেছি, আপনার মনে আছে এর আগের যে ডাকসুর জিএস গোলাম রাব্বানী ছাত্রলীগেরও সেক্রেটারি ছিলেন, তিনি পদ হারিয়েছিলেন কেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা চাঁদাবাজি করতে গিয়ে, টেন্ডারের করতে গিয়ে। ডাকসু যেন, কারণ আমাদের সাম্প্রতিক অভিজ্ঞতাগুলো ভালো না, ছাত্রনেতাদের সম্পর্কে যে অভিযোগগুলো আসে, ডাকসুতেও যারা দায়িত্ব নেবেন, হল সংসদে যারা দায়িত্ব নেবেন, আমরা যেন
এই ধরনের অভিযোগ তাদের কাছ থেকে না শুনি। এবং আমরা মনে করি যে তারা নিজেদেরকে স্বচ্ছ রাখবেন এবং গণ অভ্যুত্থানের পরের যে নেতৃত্ব, এই নেতৃত্ব থেকে যেহেতু দায়িত্ব নিচ্ছে, সুতরাং এরা সবাই যে কজন ইয়েতে আছে প্রত্যেকেই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা।